চাকরি থেকে, ব্যবসা হতে, কৃষি থেকে, তারপর হচ্ছে ব্যাংক খাত থেকে আপনার ডিপোজিট, বাড়ি ভাড়া, কৃষি খাতে, মৎস্য খাতে, অন্য অন্য উৎস মিলে এই 7টা, তাই না? ধরেন যেগুলো এটার মধ্যে পড়বে না সেগুলো সব অন্যান্য উৎসে চলে যাবে। আমাদের কি প্রথম হচ্ছে চাকরি হতে হয়, তারপর হচ্ছে ব্যবসা হতে হয়, আর্থিক প্রতিষ্ঠান, মূলধন লাভ হতে হয়, তারপর হচ্ছে কৃষি হতে হয়, গৃহ সম্পত্তি হতে হয়, অন্যান্য উৎস হতে হয়। এই 6টার ভিতরে যেটা না করবে সেটা অন্য কোন জায়গায়? আচ্ছা ভাই এখানে একটা জায়গা আবার আপনি বলেন চাকরি খেতে হয়, যারা আর্থিক প্রতিষ্ঠান খেতে হয় বলেন, আমরা তো আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করি, আপনি তো চাকরি ক্ষেত্রে আর যেমন আপনি ব্যাংক ইন্টারেস্ট পান, ওটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে হয়। ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক সঞ্চয়পত্র থেকে না এগুলো তো বেতন ওই থেকে লভ্যাংশগুলো পান, এটা হচ্ছে আপনার শেয়ার মার্কেট থেকে প্রফিট পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আর্থিক পরিসম্পদ থেকে। হ্যাঁ এত আর চাকরি থেকে হচ্ছে সব চাকরি থেকে। মানে আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি যে ইনকামটা পান মালিক হয় তাহলে হবে এটা আমাদের ঠিক করতে হবে, ব্যাংকের যে মালিক এরা আর্থিক প্রতিষ্ঠান থেকে ইনকাম যারা পায় এটা ওরা দিতে হবে, এটা কি এরকম? না ওটা তো ব্যবসা হতে যাবে, মালিক যেটা পাচ্ছে না সমস্যা নেই, ব্যবসা হবে। তখন পরে আর্থিক প্রতিষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠানে সবাই ধরেন আমার সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার সবারই সঞ্চয়পত্র আছে, আমার দেখা যাচ্ছে যে ওই জার্নালের ডিপোজিট আছে, তারপরে কি বলে বীমা আছে, বীমা আছে, ইন্স্যুরেন্স করা আছে, তারপরে হচ্ছে আপনার পোস্ট অফিসে সঞ্চয় আছে, এগুলো হচ্ছে আর্থিক পরিসম্পদ। এফডিআর আছে, ফিক্সড ডিপোজিট, বিডিএস আছে, ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারেস্ট, এগুলো হচ্ছে আপনার আর্থিক পরিসম্পদ। তাহলে আমার ধরেন চাকরি, আমি চাকরি করি না, আমার তো এফডিআর আছে, তাহলে আপনি এটা আর্থিক পরিসম্পদে চলে যাবে এফডিআর গুলো, মানে আপনার 2টা খাত, দুইটা খাত আপনার। আবার যদি বাড়ি করে থাকেন, বাড়ি ভাড়া ওইটা একটা খাত হয়ে যাবে। আপনার 60 টাকা তো থাকতে পারে। আর কৃষি ক্ষেত্রে কি হবে, আপনাদের যেগুলো কৃষি সম্পত্তি, আমাদের যদি ট্যাক্স পেলে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে অকৃষি সম্পত্তি আর একটা হচ্ছে কৃষি সম্পত্তি। তো যেটা আপনার কৃষি সম্পত্তি ওইখান থেকে আপনার মানে হচ্ছে আপনার মৎস্য আয়, তারপর যে ধান টান বিক্রি করে এইগুলো থেকে আসতে পারে। আর্থিক সম্পত্তি থাকলে আয় হয়, যদি আয় না হয় সেক্ষেত্রে তো মানে কৃষি সম্পত্তি দেখা যাচ্ছে সাইজ কেমনে কোন বলি বিচার এটা আপনার কৃষি সম্পত্তি আছে, কিছু না কিছু আয় এখানে হলে তো দেখাইতে আয় দেখাইতে হবে, আর না দেখাইলে যদি আমি মূল্য না দেখাই মূল্য তো আপনার দেখা যাবে না, একটা লোক আপনার কৃষি সম্পত্তি কিনছেন মূল্য থাকে না। উত্তরাধিকার সূত্রে যেতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে এটা আমি কোনো ইউজ করি না, এটা পরিত্যক্ত অবস্থা আছে, কোনো সমস্যা নেই। ওটা সেক্ষেত্রে আর কি করা হবে, ওটা ওই ক্ষেত্রে উল্লেখ করতে হবে, ক্লিক করতে হবে এটা, তাই? কারণ আমি ইনকাম দেবো, তখন ওটা কি না আমরা কি করা দরকার নেই, যদি আপনার আয়টা থাকে। আয় না থাকা দরকার। ওইটাই হবে যে মা বাড়িতে যে রিটার্ন করে নেবেন শিখাবে যাবে নিজেরটা, এই যে আমারটা করে নাই তাহলে আমারটা দিয়ে তো শিখাবে সেটাই, মানে আমাদের মধ্যে থেকে জায়গা তুলে যদি করা হয় তাহলে মোটামুটি সবাই শিখাবে। আমার ছেলের অনলাইনে ক্লাস আছে, মোবাইল লাগবে না, আপনি পাসওয়ার্ড নিয়ে নিছেন, আমি আপনি জানেন পাসওয়ার্ড নিয়ে নিছি, লাগবে না। ওই নিয়ে নিয়েছেন আমি সূত্র জানি না। আমাদের আয়করের 2023 30 নম্বর ধারা বলা আছে আয়ের হচ্ছে 60টি খাত। ধারা 30 আয়ের 60টি খাত সম্পর্কে বলা আছে। নাম্বার 1 হচ্ছে বেতন খাতে আয়, নাম্বার 2 হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয়, নাম্বার 3 হচ্ছে ব্যবসা হতে আয়, নাম্বার 4 হচ্ছে কৃষি আয়, 5 হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়, আর্থিক পরিসম্পদ খাতে আয়, তারপর হচ্ছে মূলধনী লাভ খাতে আয়, অন্যান্য উৎস খাতে আয়। মূলধনী লাভ খাতে কি বলেন? মূলধনী মূলধনী লাভ খাতে আয়টা কি? মূলধনী ব্যবসা, আমার ব্যবসার মধ্যে আমি একটু মূলধনী লাভ খাতে হচ্ছে মনে করেন যে আপনার একটা জমি আছে, এটা আপনি বিক্রি করে দিলেন, এখন ধরেন আপনি এটা 50 লাখ টাকা দিয়ে কিনছেন, এটা 1 কোটি টাকা বিক্রি করলেন, তখন এখানে লাভ হলো না 50 লাখ টাকা, ওইটা হচ্ছে আপনার মূলধনী লাভ খাতে আয়। স্থাবর সম্পত্তি বিক্রি করলে যেটা ইয়া হবে এই যেরকম আপনার গেইন ট্যাক্স থাকে, আমি লিখছিলাম নিতে পারিনি চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, মূলধনী লাভ, চাকরি হইতে হয়, ভাড়া হইতে হয়, ভাড়া হইতে, কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, গৃহ সম্পত্তি, গৃহ সম্পত্তি হতে হয়, বাড়ি ভাড়া, তারপর হচ্ছে ভাড়া হইতে তো গৃহ সম্পত্তি,
আপনি একটা করে লেখেন, আমি আবার লেখেন দুটো। প্রথমে লেখেন হচ্ছে বেতন খাতে আয়, বই আছে নাম্বার 2 হচ্ছে ভাড়া হইতে আয়, নাম্বার 3 হচ্ছে কিসে হইতে আয়, আপনি ট্যাক্স করে একদম দিয়ে দিছেন নাম্বার 4 হচ্ছে ব্যবসা হইতে আয়, নাম্বার 5 হচ্ছে মূলধনী আয়, করছি বইটা কিনছি নাম্বার 6 হচ্ছে আর্থিক পরিসম্পদ হইতে আয়, পরে রেজাল্ট করছি পরে দিদা পরিসম্পদ হইতে আয়, আমি যাই দেই এটা কিছু হয় কিনা তারপর হচ্ছে অন্যান্য উৎস খাতে আয়। আমাদের তো শুক্রবার হয়েছে এমসিবি আপনি ওই দিন দিচ্ছেন এবার রাত্রে কিন্তু গভীর বড় রাত্রে রেজাল্ট যে কারো কিন্তু 60টা খাতে হইতে পারে, তখন আমরা তারপরে 60টাই যে চেক করবো। আমার আসেনি পরে দিন আমার থাকে যারা যারা IT আমার মধ্যে হচ্ছে যে আমি সব কিছু করছি, ফর্ম ফিল আপ করছি জানেন আপনার ওই ওইটা রেজাল্টে বেশি ইয়ে হয়ে গেছে কিন্তু ওইটা ওজন এটা ওটা তো এমনি হয়ে গেছে আমার জরুরি একটা কাজ ছিল মুখের সুরে পারি লাগে না ভাই আলোচনা কি এখন নির্দেশিকা দিয়ে করবেন? নির্দেশিকাতেই করবো, এটা পুরোটা পড়ালে আপনার মানে যখন কাজ করবেন না তখন হ্যাঁ। নির্দেশিকাই লাগবে, প্রতি বছর আপনাদের নির্দেশিকা আসবে। এই বইটা পাওয়া যায় না, বই নির্দেশিকা পাওয়া যায়। বইটা এটা মনে এটা কি হয় 3 বছর পর পর? প্রতি বছর এটা মানে বই কিনলেই ভালো হয়। হ্যাঁ বই কিনলেই ভালো। অনেক আমরা সবাই টাকা দিয়ে দেই আপনাদের জন্য কিন্তু বই অর্ডার করছি আর কি, অলরেডি মনে হয় একটা জুনের পরে না জুনের পরে মানে কি প্রতি জুলাইতে আর কি আসবে, জুলাইতে দেরি বই হয় আসবে। অনেক সময় আগস্টে দেরি কি হয়। বই অর্ডার ওই অরিজিনাল ওই বইটা? ওই যে আয়কর আইনটা অর্ডার দিছি আপনাদের জন্য 6টা, আর হচ্ছে এটা আছে তো আমার কাছে। আইটি বিলটা ওই হ্যাঁ, জানলা আমার নেবে। বই- আমি ওদিন বাইবা দিয়ে আসছি একটা করা আদালত নিয়ে আসছিলাম কিনা আপনি টাকা দিয়েছেন কোন সালে? আপনার বাবা পড়া হলো কেন? উনি আইটি না 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 ওইটা আবার আরেকটা বাইবা ওই যে ট্যাক্সের ট্যাক্সের বারে ট্যাক্সের করে না। কয় তারিখে দিছি? 3 তারিখে দিছিল আপনার আইডি পাস করে এখন ওইটা রেজাল্ট হয়ে গেলে এবার পরীক্ষা হয়ে গেছে দিয়েছেন। আমরা ফর্ম ফিল আপ করছি দেন। খেলে আমি ট্যাক্সের বারে টাকা আচ্ছা, আপনারা যে বলছিলেন না যে কি কি আপনাদের রিবেটের জন্য লাগবে, এটা কিন্তু নির্দেশিকার ভিতরে আছে সব লিস্ট, এখান থেকে সব লিস্ট পাবেন। এই যে আমি একটা একটা করে আস্তে আস্তে আলোচনা করতেছি, এরপর যদি কোনো সমস্যা থাকে সেটা বললাম আর কি। দুইটা বিষয় আছে, এখন এখন এটা কি উল্লেখ সারা হবে না 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 হামসালা হবে না, ওর থেকে আমার একটু শিখে রাখতে হবে। এটা ফেলে বলে তো এটা আজকে শিখা রাখেন আসছে কি কি কারণ ওই যে মনিটরে থাকলে যেমন ভালো আর কি ও আজকে তাই অনেক ওই যে ল্যাপটপে এখানে নির্দেশিকার মধ্যে দেখেন বলা আছে যে কারা রিটার্ন দাখিল করবেন, তারা হচ্ছে দুই ভাবে, যাদের হচ্ছে করযোগ্য আয় আছে তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে, আর এটা হচ্ছে যাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক, যেমন কি আপনি যদি ক্রেডিট কার্ড নেন, তারপরে হচ্ছে জমি বিক্রয় করছেন, তারপরে হচ্ছে ব্যাংক থেকে প্রফিট পাচ্ছেন, মানে অন্য কোনো আয় নাই, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। ক্রেডিট কার্ডটা কি অ্যাড করছে এবার ক্রেডিট কার্ড তো অ্যাড করছে, হ্যাঁ ক্রেডিট কার্ড থাকলে ওটার উপরে দেওয়া লাগবে দেওয়া লাগবে না, কিন্তু ক্রেডিট কার্ড নিলে তো রিটার্ন তো লাগবে, তাছাড়া তো আপনি ক্রেডিট কার্ড পাবেন না। আগে তো শুধু তিন থাকলে হতো, এখন হচ্ছে ক্রেডিট কার্ড নিতে হলে আপনার রিটার্ন লাগবে। এটা কোনটা বের করছেন নির্দেশিকা নির্দেশিকা কত পেজ? এক নম্বর ওটা মনে হয় চালু হবে আমি তো গত সপ্তাহে আমার একটা ডিসবাস চালু হয়েছে, তাহলে আপনি ওটা কিন্তু আমি রিটার্ন দেখাই রিটার্ন তাহলে তো কোনোটাই হয় না। মাস্ক লোন নিতে গেলে মাস্ক লাগে, তাহলে আপনি এটা কোনো স্পেশাল কোনোভাবে তারা পাস করছেন, আপনার কোনো অফার ছিল তোকে, ছুটি হয়ে গেছে কোনো অফার ছিল, কিন্তু মাস্ক লাগে, ভাই আইকনিক আছে না? এটা আছে আপনাকে ক্রেডিট দেবে না, ইস্যু করবে না, রিটার্ন লাগবে। সবাই একটু মোবাইল দিয়ে খুলেও দেখতে পারেন যদি চান, আমি এখানে আলোচনা করছি। মোবাইলে দেখি এ বাবা যারা কোনটা শুরু করতে কোনটা দিয়ে শুরু করছেন ভাই? রিটার্ন কারা দাবি করতে পারে নির্দেশিকা থেকে, হ্যাঁ? পরিপত্র নিয়ে সাধারণ জ্ঞাতব্য বিষয় প্রথম যে রিটার্ন, জি। এক কথায় বলে যান ভাই, এক কথায় রিটার্ন কি? ভাই এই যে এখান থেকে শুরু হলো যে এক কথায় পরিপত্র মানে হচ্ছে একজন করদাতার বার্ষিক আয় ব্যয় এবং হচ্ছে তার সম্পত্তির যে সম্বলিত যে ফর্মটা জমা দেওয়া হয়, এটা হচ্ছে আপনার রিটার্ন। মানে 7টা খাতের মধ্যে যদি পড়ে তাহলে এটা হচ্ছে return। রিটার্ন কারা দাখিল করে আচ্ছা কোন পেজে যাবো যে সূচিপত্র থেকে না যতটুকু করে হচ্ছে এইভাবে দাখিল করতে হবে। না প্রথম পেজ কতটুকু আয় হয়েছে, রিটার্ন কিভাবে দাখিল প্রথম ভাগ আর কি সাধারণ জ্ঞাতব্য বিষয়। কতটুকু আয় হয়েছে তাদের মানে পরিশিষ্ট রিটার্ন কারা দাখিল করে দুই ভাবে না ভাই? দুইভাবে, হ্যাঁ। তাদের করযোগ্য আয় আছে এবং তাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। তাদের করযোগ্য আয় বলতে যারা ওই সরকার করযোগ্য কি? করযোগ্য মনে করেন যে পুরুষ করদাতার জন্য 3.5 লাখের উপরে, মহিলাদের জন্য 4 লাখের উপরে। এর উপরে যখন খরচ হবে আর 3,75 না নিচে হইলে
মহিলাদের বাড়াইছে এবার? আমাদের তো যারা পুরুষ আমাদের হচ্ছে এই বছর থেকে 75 গতবার কালেকশন করতেছে। এই যে আমাদের তো এটা হয়তো চারে আছে রিটার্ন সাবমিট করতে হবে কিন্তু কিন্তু তার টাকাটা না না 3,50,000 ভাই। তাহলে এটা তো 75 না না আপনার ইয়া কর আপনার যখন 3 লাখের উপরে হবে তখন না দিতে হবে কর। না না প্রথমে এখানে এখন ভাই আমরা সিলেটে এখানে এই বছর থেকে শুরু হবে এটা হচ্ছে এই বছর থেকে শুরু হবে। ভাই 75 প্রশ্ন হয়েছে এডুকেশনের মধ্যে আমার প্রশ্ন থাকবে না ধরেন 3 লাখ 3.5 লাখ বলেন পুরুষদের ক্ষেত্রে এখন যাদের 3.5 ইনকাম নাই ধরেন 3 লাখ তাহলে তাদের আপাতত যে জিরো টান দিতে হবে কোনো টাকাই দিতে হবে না হ্যাঁ। কেন মিনিমাম টাইম মিনিমাম টাকা দিতে হবে না না এটা সামনের বছর থেকে এই বছর পর্যন্ত জিরো আছে। কত বছর সামনের বছর থেকে মিনিমাম প্রাইস দিতে হবে। সেটাই প্র্যাকটিক্যাল কথা মানে আমরা 5,000 টাকা দিতেই হবে আপনার 5,000 টাকা 8,000 না দিতে হবে। বুঝলেন ভাই আমার একটা খোলাসা করে দেন ধরেন সামনের বছর তাহলে আপনি আমি রিটার্ন return দাখিল submit করলেই আপনি সারা বাংলাদেশে 5,000 যেমন আগে ভাগ ছিল যে ঢাকা সিটি কর্পোরেশন এটা হচ্ছে 5,000, অন্য সিটি কর্পোরেশনে 4,000 আর অন্যান্য সিটি 3,000 মিনিমাম ট্যাক্স। ওরা বললাম যে সামনে বছর বলেন কেন আমার তো আমি সামনের বছর মানে কি এই মানে সামনের কর্পোরেশন 26-27 26-27 কর্পোরেশন এখন তো 25-26 কর্পোরেশন সামনে 26-27 হচ্ছে আপনি মিনিমাম দিতে হবে। নতুন করে এই আগে পুরাতনটা দেওয়া লাগতো না এখন শোনেন এটা চেঞ্জ হয়ে যেতে পারে এটা বলা যায় না নতুন সরকার আসলে এখন যে আইডিয়া আসতে পারে। এখন যে আইডিয়া আছে এখানে কি দেওয়া লাগবে না নাই এখন পর্যন্ত মানে 25-26 পর্যন্ত আপনার হচ্ছে জিরো না দিলেও চলবে জিরো 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 ওটা মিনিমাম তো করে দিতেই হবে মিনিমাম যদি চেঞ্জ না করে আবার পরিবর্তন চেঞ্জ করে দিতে পারে যেগুলো সময় তো মানে এনবিআর ক্ষমতা আছে যে কোনো চেঞ্জ করতে পারে তখন আর কোনো জিরো রিটার্ন থাকবে না। জিরো রিটার্ন থাকে রিটার্ন তো দিলেই হয়ে যাবে সুযোগ আছে। রিটার্ন দিতেই হবে যেটা তো সুযোগ আছে মিনিমাম হলে 5,000 সব জায়গায় সব সিটিতে। 5,000 কি মনে করেন যে যারা নতুন করদাতা আসবে ধরেন যে আমি 27-28 আমি প্রথম নতুন করদাতা তাহলে আমার প্রথম 2,000 দিতে হবে মিনিমাম আর হচ্ছে যদি আমার এই বছর আমি করে দিছি বা দেই না জিরো পরের বছর 5,000 দিতে হবে আর পুরাতন করদাতার জন্য সবার 5,000 আর যদি নতুন করদাতা হয় তাদের জন্য মাত্র 2,000 টাকা রাখছে প্রথমবার মিনিমাম প্রথমবার ভালো ব্যাপার। নতুন কথা বলতে কি যা প্রথমবার না না প্রথমবার রিটার্নই দেবো না না, return আমার মনে করেন জিরো যদি হয় আপনি রিটার্ন তো ওপেন করার দরকার নেই রিটার্ন না দিলে তো আপনার আবার চিঠি চলে আসবে তিন সার্টিফিকেট না, থাকে না, দিতে না, হবে না, আমি সেটা বলিনি। আমার ইনকামই নাই আমি কেন রিটার্ন দিতে যাবো আপনি ইনকাম নাই আপনি কিভাবে চলেন বসে ইনকাম নাই আপনি কি আপনি খাওয়া দাওয়া চলতেছে না আমার তো মানে ইনকাম সরি মানে ওই যে ট্যাক্সেবল ইনকাম নাই ট্যাক্স ইনকাম না হলে আপনি ওইটা দিয়ে তো জিরো দিবেন বা মিনিমাম ট্যাক্স দিতে হবে ওইটাই ব্যাখ্যা দিবেন ওইটাই ব্যাখ্যা দিবেন না টোটাল একটা অ্যাসেট লায়াবিলিটি এক্সপেন্স সব মিলাই আপনি ইনকাম খালি নাই এক্সপেন্স তো আছে অ্যাসেট তো আছে লায়াবিলিটি তো আছে তাহলে তো যে ইনকামের চেয়ে বেশি হয়ে গেল মানে আপনার অ্যাসেট তো আছে লায়াবিলিটি আছে এক্সপেন্স আছে ইনকাম তো নাই ওটা হবে 100 না সাবমিট করতে হবে যদি 5,000 টাকা দিতে আপনার বাধ্যতামূলক হয়েই যায় সরকারে ঝামেলা করে আমার এত ইনকাম ঝামেলা দাও কি দরকার বাড়ায় বাড়ায় এমন সিস্টেম করবে পরে যাতে কোনো টেনশন করা হয় ভাই এরপর দুই নম্বরে তবে আয়কর এই আবশ্যকভাবে রিটার্ন আমি দাখিল করতে হবে আয়কর আইনটা দিতেই হবে এটা হলো 3 লাখ টাকার উপরে 3.5 লাখ টাকার উপরে হলেই দিতে হবে 3.5 লাখের উপরে তবে আরো আছে ক্রেডিট কার্ড থাকলে তারপর হচ্ছে যে জমি বিক্রি করে অনেক বিষয় আছে এই যে পরে আছে লিস্টটা আমি ক্ষমতায় গেলে এই আয়করের দিলাম সহজ মানুষের জোর জুলুম করে জমিদারি করতাম না তাই ওই এর চালাইবেন কেমনে? আমি দেশ চালাবো কিন্তু আমি কি বলে বেসরকারি করবো করে দেবো। বেশ ভালো হইতেছে ভিডিও। সব বেসরকারি করে দেবো আচ্ছা তারপর দেখেন তারপর একটা পয়েন্ট আছে যে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এক্ষেত্রে কি বলছে পুরুষ করদাতার ক্ষেত্রে হচ্ছে 3.5 লাখ টাকা তারপর হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে 4 লাখ টাকা এগুলো যে আর হচ্ছে তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী স্বাভাবিক করদাতার জন্য হচ্ছে 4,75,000 মনে করে তারপরে হচ্ছে গেজেট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি 5 লাখ টাকার বেশি হয় ঠিক আছে আর একটা বিষয় পয়েন্ট বলা আছে যে যদি কারো মানে আবার আমাদের করে যদি কোনো থাকে আর কি প্রতিবন্ধী কোনো থাকে আর কি ধরেন প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে আরো 50,000 যোগ হবে ধরেন আমার 3.5 লাখ না আমি তাহলে 4 লাখ টাকা পাবো আর যদি একটা প্রতিবন্ধী সন্তান এটা আবার থাকে, উল্লেখ করে দিতে হবে এটা আবার স্বামী স্ত্রী যে কোনো একজন দেখাইতে পারে স্বামী ফাইলে দেখাবে স্ত্রীর ফাইলে দেখাইতে পারে এই সব টাকা উল্লেখ করে উল্লেখ করে দিয়েছে উভয়ই করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করিবেন তবে আরেকটা পয়েন্ট বলছে যে বাংলাদেশি অনিবাসী এইরূপ সকল করদাতার জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়
অনিবাসীদের জন্য হবে। অনিবাসী মানে যারা ধরেন যে বাইরে থেকে বাংলাদেশে আসছে, এখানে আবার বলে দিয়েছে যে অনিবাসী বাংলাদেশি ব্যতীত, মানে আমাদের যারা যারা প্রবাসী থাকে আমাদের দেশে যায় ওদের জন্য না এটা। কোনটার জন্য এটা হচ্ছে যারা ধরেন ইংল্যান্ডটা থেকে আসলো বা হচ্ছে আমেরিকা থেকে আসলো, তারা এখানে এসে যারা কাজ করে, যারা এই করে। এদের জন্য প্রযোজ্য না এটা। কোনটা হবে? মনে করে এটা আসলে নিচে এটা প্রযোজ্য। এটা তো বারবার এখানে বাংলাদেশের অনিবাসী এইরূপ সকল পদ্ধতির জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এই বাধ্যবাধকতা কোনটা? এই যে উপরের এই পাঁচটা পয়েন্ট, উপরে পাঁচটা পাঁচটা পয়েন্ট। খালি প্রতিবন্ধী কোনটা? না না না, এই পাঁচটা। ও, উপরের পাঁচটাই। বাসায় পাঁচটা বুঝেছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে এবার হচ্ছে দেখেন যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে, এটা আমি তো ওইটাই বললাম। কত পিস? এই পাঁচটা দাখিল করতে হবে যদি আয় কর মুক্ত সীমা অতিক্রম করা। কর মুক্ত সীমা অতিক্রম করলে আমরা অবশ্যই